হচ্ছে রক্তদান শিবিরে যে সমস্ত রক্তযোদ্ধারা রক্ত দিয়েছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই। সাথে সাথে আজকে যারা উপস্থিত হয়েছেন বাপ ভাই মা বোনেরা যারা উপস্থিত হয়েছেন, আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব, জেলা কমিটির নেতৃত্ব এবং বিভিন্ন গুণীজন যারা, এবং সাথে সাথে এই যে মাদারপাড়া মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনে যারা আমাদের পক্ষ থেকে কন্টেস্ট করছেন, যারা উপস্থিত হয়েছেন, মিডিয়ার বন্ধু সহ প্রশাসনের কর্মকর্তা, যাদের সহযোগিতাতে আজকে প্রোগ্রাম সুষ্ঠুভাবে হচ্ছে, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। গতকাল ঠিক এই টাইমে আমি মাইক ধরেছিলাম হরিণঘাটার একটি জনসভায়। সেই জনসভায় দাঁড়িয়ে বলেছিলাম 14 দিন পার হতে চলেছে, আর সহ্য করা যাচ্ছে না। দেশের সরকার কি করছে, স্বরাষ্ট্র দপ্তর কি করছে, ডিফেন্স মিনিস্টার কি করছে, 56 ইঞ্চির ছাতিওয়ালা কি করছে। আমাদের সেনারা রেডি আছে, একবার সেনাদের সুযোগ দিক, যোগ্য জবাব দিয়ে আসবে। গতকালকে বলেছিলাম ঠিক রাত্রি 1:30টার দিকে আমাদের সেনাদের হুকুম পেয়েছে, সেনারা আদেশ পেয়েছে 25 থেকে 30 মিনিটের মধ্যে সেনারা তাদের কলিজা দেখিয়ে পাকিস্তান থেকে যারা আমাদের দেশের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছিল সেই সমস্ত জঙ্গিগুলো এবং জঙ্গির ঘাঁটিগুলো একাধিক ধ্বংস করে দিয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে আমাদের সেনারা সব সময় প্রস্তুত আছে আমাদের দেশের দিকে যারা তাকাবে তাদের চোখকে উপড়ে নেওয়ার জন্য। কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য এদেরকে যথাসময়ে ব্যবহার করেনি। কেন আজ 14 দিন পরে হলো, এটা নিয়েও অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। সময় কথা বলবে, কিন্তু আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই আমার এই 3 বিভাগের সেনাকে, এয়ারফোর্সকে, নেভিকে, ইন্ডিয়ান আর্মি, এই 3 বিভাগ মিলে যে স্ট্রাইক চালিয়েছে, যে আক্রমণ চালিয়েছে, আমাদের সেনার পক্ষ থেকে প্রেস স্টেটমেন্টও দেওয়া হয়েছে যে কোনো সাধারণ মানুষের উপর আক্রমণ হয়নি। যারা আক্রান্ত হয়েছে বা যাদের উপরে আক্রমণ করেছে তারা ওখানে থেকে সমাজ বিরোধী, ভারত বিরোধী কার্যকলাপ পরিচালনার চিন্তা ভাবনা করতো বা ওখানে থেকে করতো, তাদের উপরে আক্রমণ হয়েছে। আমি এই মঞ্চ থেকে আমাদের সেনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের পার্টির স্ট্যান্ড এই যেটা চালিয়েছে এটাকে সমর্থন করেছে এবং সাথে সাথে দেশের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করেছে আগামী দিনে পাকিস্তানের জমিনে কোন ধরনের ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ না হয় সেটাও পাকিস্তান সরকারকে দেশের সরকারের মাধ্যমে জানাতে হবে। বারবার এই ধরনের অরাজকতা হচ্ছে, নাকি বর্ডার পাড়িয়ে চলে আসছে, এসে আমাদের নিরীহ মানুষগুলোকে শহীদ করে চলে যাচ্ছে। তবে এই ঘটনা ঘটেছে গত রাত্রে, যেটা সেটাকে সমর্থন জানিয়ে গুটি কয়েক কথা বলতেই হবে। যে কথা আমাদের ভুলে গেলে চলবে না, বর্ডার থেকে 300 কিলোমিটার যেখানে আক্রমণ চালিয়েছে সেখানে পৌঁছাতে গেলে একাধিকবার যেখানে আমাদের সেনা যারা আছেন তারা চেক করে, তারপরেও কিভাবে বর্ডার থেকে 300 কিলোমিটার পার করে এসে আমাদের নিরীহ 26 জনকে শহীদ করে আবার গায়েব হয়ে গেল, এর তদন্ত হওয়া দরকার নেই ভাই? কাদের গাফলতি আছে, কারা ছেড়েছে? আপনার কাশ্মীরের মতো জায়গাতে 10 মিটার, 20 মিটার, 15 মিটার ছাড়া ছাড়া যেখানে সেনা থাকে ওখানে প্রায় 12 থেকে 14,000 মানুষ ছিল, তাহলে ওখানে কেন সেনা ছিল না? এর জবাবটা আমাদেরকে জানতে হবে না? যেমন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে দেশের আর্মিদেরকে আমরা সাপোর্ট করছি, দেশের পাশে আমরা থাকব, সাথে সাথে দেশের দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরাও প্রশ্ন তুলব। এর উত্তরগুলো দেশ যারা চালাচ্ছে তাদেরকে দিতে হবে। তাদের ষড়যন্ত্র ছিল, ওখানে 2 ঘন্টা পরে কেন সেনা গেল? আমাদের নাগরিকদের ওখানে যারা হত্যা করলো তাদেরকে খুঁজে বার করা কেন হচ্ছে না সেটাও আমাদেরকে জানাতে হবে। কি ভাই, সহমত তো নাকি? না হলে বলবে 9টা জায়গায় গুড়িয়ে দিয়েছি, তোমরা ভুলে যাও। আগামী দিনে তাহলে এই ধরনের ঘটনা ঘটলে জবাব দিতে কে? আমাদের প্রশ্ন করতে হবে। যেখানে বিভিন্ন ধরনের আর্মি আছে, বিভিন্ন ধরনের গোয়েন্দা আছে,
সামরিক বাহিনী যে স্টেটে আছে পৃথিবীর কোন জায়গায় এই ধরনের এত বাহিনী নাই যেখানে কাশ্মীরে আছে। সেখানে এত বড় ঘটনা ঘটালো, পার্কের মধ্যে ঢুকে দরজা দিয়ে গেট লক করে ধর্ম দেখে দেখে নাকি গুলি করলো, আবার তারা গায়েব হয়ে গেল। সেই সময় আমাদের ওখানে যারা ডিউটিরত ছিল তারা কোথায় ছিল? তারপরে শুধু নয়, গুলি খেয়ে অনেকে বেঁচে ছিলেন, কিন্তু দুর্ভাগ্য প্রায় 2 ঘন্টা পরে সেনা এসে তাদেরকে রেস্কিউ করেছে। এই 2 ঘন্টার মধ্যে গুলি খেয়ে অনেকে প্রাণ গিয়েছে। তাহলে প্রশ্ন উঠবে না 2 ঘন্টা পরে কেন সেনা আসলো? সেনার কাছে খবর নিশ্চিতভাবে যায়নি, বা সেনাকে কেউ আটকে দিয়েছে? এটাও তদন্ত সাপেক্ষ, এইটাও তদন্ত হওয়া দরকার। আমরা যেমন আজকে সকাল থেকে গত রাত থেকেই আমাদের সেনাদেরকে নিয়ে আমাদের বুক চওড়া হচ্ছে, ঠিক একই ভাবে আমার এক ভাই ঝন্টু আলী শেখকেও তিনি লড়াই করতে গিয়ে এই জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছে। কিন্তু ওইখানে জঙ্গি কারা আছে বা কি করে জঙ্গিটা আসলো সেটাও আমাদেরকে খুঁজে বার করতে হবে। বার করার দায়িত্ব কার? সরকারের। আর জানাবার দায়িত্ব সরকারের, আর জানবো আমরা নাগরিক। এটা ভুলে গেলে চলবে না। কাশ্মীরে যে বর্বরোচিত হামলা হয়েছে, এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ সভা হচ্ছে, আপনাদের এখানেও ঢোলাতে হচ্ছে, এবং সাথে সাথে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিতে আমরা আজকে কত রক্তপাত হয়েছে? 204 জন রক্ত যোদ্ধা তাদের স্মৃতিতে রক্ত দিয়েছেন। সাথে সাথে এটা আপনাদের বলে রাখি, মায়েরা হেভি সংখ্যায় এসে এখানে এসেছেন। আপনাদের বলি যে গত রাত্রে পাকিস্তানের বিরুদ্ধে যে স্ট্রাইক চালিয়েছে, যে লড়াই হয়েছে, এই লড়াইয়ের নেতৃত্ব যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম 2 জন কিন্তু আপনাদের মহিলা সমাজ থেকে এসেছিল। कर्नल সুফিয়া কুরেশি এবং আপনার ভূমিকা সিং, উনি হচ্ছেন উইনিং কমান্ডেন্ট ভূমিকা সিং। তা আপনাদের মহিলা সমাজ থেকে উঠে এসেছে, ভাইকে দাদাকে খুন করেছে, বদলা দিদিরা বোনেরা নিয়েছে। আর যারা এই খুনটাকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে গিয়েছিলেন তাদেরকে আর্মিরা একটা বকলমে সবকের চড় দিয়েছে। কি সবক, কি পাঠ দিয়েছে? দেশ যখন বিপদে, দেশের যখন প্রশ্ন আসবে, তখন ধর্ম জাত লিঙ্গের ব্যাপার হয় না। কারণ কর্নেল সুফিয়া কুরেশি তার ধর্ম আমরা যেমন দেখি না, ঠিক একই ভাবে আমাদের পাশের বাড়ির লোক সমীর গুহকে যারা খুন করেছে তাদেরও ধর্ম আমরা দেখি না। একটাই তাদেরকে বুঝি, যারা বন্দুক নিয়ে এসে আমার 27টা ভাইকে খুন করেছে তারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে দেশ লড়াই করবে। এবং এই লড়াই করতে গিয়ে যেমন কুরেশি বোন আমার সামনে থাকবে, আমার সিং পরিবারের বোনও সামনে থাকবে। এটা আমাদের বিউটি। এটাকেই বিজেপি ধ্বংস করতে চাইছে, আর তার লালন পালন আমাদের রাজ্যে হচ্ছে। এটা উদাহরণ দিচ্ছি আপনাদের, বাস্তব উদাহরণ দিচ্ছি। কদিন আগে দেখছিলেন না এই পেহেলগাঁওয়ে অ্যাটাককে নিয়ে মুসলিম সবজিওয়ালাকে যে জিজ্ঞাসা করছে, মুসলিম চায়ের দোকানদারকে, মুসলিম ফল বিক্রেতাকে, ভিন্ন রাজ্যে দেখছিলাম। আর দেখতে দেখতে হাওড়া ডিস্ট্রিক্টে, হাওড়া সদরে এক সন্ত্রাসী, আমি মনে করি তাকে, তার বাইরে কিছু নয়, এক সন্ত্রাসী, এক সমাজ বিরোধী পশ্চিম বাংলাতে, যেখানে নাকি মমতা ব্যানার্জির শাসন চলছে, এখানে নাকি বিজেপির বিরুদ্ধে সব থেকে বেশি নাকি লড়াই মমতা ব্যানার্জি দিচ্ছে, তার শাসন আমলে আমাদের পশ্চিম বাংলায় হাওড়া জেলাতে, হাওড়া জেলার শহরে সদরে, সেখানে এক ছেলে, 2 জন, এক ছেলে না, ওর সাথে একটা টিম ছিল, যে ভিডিও করছে সেও তো সমান অপরাধী ভাই, যে ভিডিও করছে তো সমান অপরাধী। সে 2 জন শ্রমিককে তার জোর করে এক পুরুষোত্তম রাম ঠাকুরের নাম নেওয়ার জন্য ফোর্স করেছে, তারপরে অ্যাটাক করেছে। পুলিশ কি সুমোটো করেছে? পুলিশ সুমোটো করেনি, মামলাও হয়নি। তারপরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাওড়া কর্পোরেশনের যারা দায়িত্বশীল লিডার, তাদের নজরে আসে, যাদেরকে হুমকি দিল, যাদেরকে মারধর করলো, তাদেরকে খুঁজে বার করে মেডিকেল করিয়ে থানায়
এফআইআর করতে নিয়ে গিয়েছিল, এফআইআর এর ভিত্তিতে অ্যারেস্ট হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জির পুলিশের গোসা হয়েছে। কেন আইএসএফ এর লিডার ওকে থানায় নিয়ে আসলো? সেই জন্য আমরা দেখলাম আমাদের ওই লিডারের নামে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করেছে। এবার আপনারা বুঝুন কেন আমাদের এখানে ওই কি থানার আইসি না কে, হ্যাঁ, এই ঢোলা থানার আইসি কেন চমকাচ্ছে, কেন চমকাচ্ছে বুঝতে পেরেছেন তো? আমি এখানে বলে যাচ্ছি, ঢোলা থানার আইসি তো দূরের কথা, এখানে দাঁড়িয়ে পুলিশ, ঢোলা থানার আইসির মাধ্যমে পুলিশ মন্ত্রীকে বলছি, কালকে আমার প্রোগ্রাম কোথায় হবে? দেগঙ্গাতে। ওদের যদি ক্ষমতা থাকে বন্ধ করে দেখাতে বলো, যাও। আগামীকাল প্রোগ্রাম কোথায় হবে? কোথায় হবে? দেগঙ্গাতে হবে। দম থাকলে প্রোগ্রাম বন্ধ করতে বলো, নওশাদ সিদ্দিকী ওখানে যাবে। আমার অধিকার, দলিতের অধিকার, আদিবাসীর অধিকার, মুসলিমের অধিকার ক্রমশ খর্ব হচ্ছে। অধিকার সুনিশ্চিতের লড়াইয়ে নেমেছি, সংবিধানে আঘাত আসছে, সংবিধানকে বাঁচাবার জন্য নেমেছি। কোন চটে চাটা পুলিশের কথা শুনে প্রোগ্রাম কেউ বন্ধ করবে না। আর একটা কথা বলে রাখছি, অবশ্যই পুলিশকে আমি সম্মান দিই, পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু যে পুলিশ যদি মনে করে মমতা ব্যানার্জি তাকে বাঁচিয়ে নেবে, মনে রাখবেন কত থানার আইসিরা কলকাতা হাইকোর্টে গিয়ে আইএসএফ এর মামলাতে ঝুলছে, একটু তাকেও বলবো জেনে নেবেন। মমতা ব্যানার্জি বাঁচিয়ে নেবে, বাঁচাতে পারে, কিন্তু মামলা ভাই আমরা তুলব না। আজ নয় কাল কি করবে, একটু ঢিলে করাচ্ছে, করুক। বর্ষি আমরা কিন্তু গীতে দিয়েছি ভাই, তুই বলছি বুঝতে পেরেছেন তো? আমাদের আবু সিদ্দিককে খুন করেছে, মনে আছে তো? আপনারা ভুলে গেছেন কি জানি না, আমি ভুলিনি। বর্ষি গীতে দিয়েছি ভাই। বড় মাছ তো এখন খেলছে, খেলুক। আমাদের হাতে তো এ আছে, কি বলে, হুইলের, আমার হাতে তো হুইল, মানে আমাদের হাতে তো হুইল। বড় মাছ এখন এদিক সেদিক খেলছে, বড় পুকুর খেলো। তোমাকে বর্ষি আমরা গীতে রেখে দিয়েছি, তুমি যখন যত ইচ্ছা খেলে নাও, দিনের শেষে কিন্তু আমরা তোমাকে গুটিয়ে আইনের মাধ্যমে তুলবো, এটা মাথায় রেখো। তাই সুতরাং পুলিশ বন্ধুদের বলবো, আপনারা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবেন। কে কোথা প্রতিবাদ করবে কি করবে না আপনারা ডিসাইড করতে পারেন না। যদি এই ধরনের কথা কেউ বলে থাকেন, আমি মনে করি সংবিধান বহির্ভূত সে কথা বলছে। কারণ সংবিধান আমার দেশের ডেমোক্রেসি আমাকে প্রোটেস্ট করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে। হ্যাঁ, প্রশাসন বলতে পারে, ভাই ভাই তুমি বা আপনি বা যা বন্ধু হলে, সমবয়সী হলে, ভাই তুমি যে প্রোগ্রামটা করছো একটু লক্ষ্য রেখো যাতে শান্তিপূর্ণ হয়। অবশ্যই সেটা সাজেস্ট করতে পারে, অবশ্যই সেটা বলতে পারে, কিন্তু প্রোগ্রাম করব, ধমকাবো, চমকাবো, ও তো আপনার ধমকানো চমকানো রেখে দেন। যেখানে যেখানে ধমকাবে চমকাবে সেখানে সেখানে বেশি বেশি প্রোগ্রাম করব আমি। সরকার বলে দিয়েছে আমি ঘুমাবো নাকি? সরকারটা কে? কে? মমতা ব্যানার্জি? আপনার মনে হয় মমতা ব্যানার্জি কথা বিশ্বাস ভরসা করা যেতে পারে? 2021 সালের আগে বলেছিল ডবল ডবল চাকরি দেবো, 26,000 লোকের চাকরি বাতিল হয়ে গেছে। প্রমাণ দেখো, পয়েন্ট দেখতে পেয়েছো? 26,000-এর মধ্যে সবাই কি চোর নাকি? সবাই কি চাকরি চোর? টাকা দিয়ে চাকরি করছে? অনেক মেধাযুক্ত আছে। দুর্ভাগ্য, ওই চোরেদেরকে বাঁচাতে গিয়ে পুরো ডুববো কেন, আমি পুরো নৌকা সমেত ডুবাবো করেছে। তো এর কথা ভরসা করা যায়? আপনি বলুন, মমতা ব্যানার্জি বলছে আমি যতদিন আছি এ লাগু হতে দেব না, আমি ওনার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু এবার বলুন আটকাবেন কি করে? আমি একে বললাম, তাজ আমি তোমার প্রোগ্রামে যাব, প্রোগ্রামে আসতে গেলে আমাকে গাড়ি বার করতে হবে তো, আবার ড্রাইভার লাগবে তো, গাড়িতে তেল না থাকলে তেল ভরতে হবে তো। আমি বললাম তুমি চিন্তা করোনি তাজ, আমি পৌঁছে যাব। এদিকে আমি ড্রাইভারকে ডাকলাম না, গাড়িতে তেল নাই, গাড়ি নাই, চলে আসা যাবে? তাহলে এই আইনটা আটকাতে গেলে কি করতে হবে আপনাদের জানতে হবে। রাজ্য সরকার আটকাবার যে গ্রাউন্ডগুলো আছে, যে জায়গাগুলো হচ্ছে, রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে একটা মামলা করতে হবে। সুপ্রিম কোর্টে মামলাটা আরো বেশি শক্তিশালী হবে। তাহলে কি করতে হবে? বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করাতে হবে। পশ্চিমবাংলার বিধানসভা থেকে একটা রেজুলেশন পাস করাতে হবে, যেই মর্মে
সহজভাবে বলছি, এই সংবিধান বহির্ভূত আইনটা আমাদের রাজ্যে আমরা লাগু হতে দেব না। টোটাল এই আইনটা প্রত্যাহার করা হোক, এই মর্মে একটা রেজুলেশন পাস হবে আর সুপ্রিম কোর্টে মামলা হবে। তাহলে কিন্তু কেন্দ্র সরকারের চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। এরা কি চাই কেন্দ্র সরকারের চোখ দিয়ে পানি বার হোক? মনে হয় যদি এরা চাইতো তাহলে আমাদের নাসির খান বলে যে আমাদের লিডার, তাকে খুন মানে অ্যারেস্ট করতো না। নাসির খানের অপরাধ কি? যারা আমাদের মানুষজনের উপর আক্রমণ করলো তাদেরকে নিয়ে থানায় নিয়ে গিয়ে এফআইআর করিয়েছে। মানে হচ্ছে এতদিন আমরা দেখছিলাম শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষেরা ফাউ ফাউ কথা বলে যাচ্ছে হিন্দু মুসলমানের মধ্যে হিংসা হবে, একটার বিরুদ্ধে এফআইআর করেনি। যখন এফআইআর করতে শুরু করছে আমরা পাবলিক, আইএসএফ করতে শুরু করছে, তখন আইএসএফ এর লিডারকে আটকাচ্ছে। মানে বুঝতে পারছেন, মমতা ব্যানার্জি চাইছে এই ধরনের সাম্প্রদায়িক কথা বলুক। সাম্প্রদায়িক যত কথা বলবে মুসলমানরা ভয় পেয়ে যাবে, তৃণমূলের কোলে উঠে বসবে, আর এই দীঘার জগন্নাথ যে ধাম করেছে বা মন্দির করেছে ওইটা দেখিয়ে হিন্দু ভোট কিছু নেবে, আবার ক্ষমতায় থাকবে, চুরি করবে, এই কাজ। এবার আপনারা বুঝুন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। কটা বাজে? আপনাদের বুঝতে হবে, একটু আপনাদের বুঝতে হবে আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি। কারা কারা আমরা প্রার্থী হয়েছে, এখানে কারা আছে? হ্যাঁ, সামনে আসো, সামনে আসো, সামনে এসে দাঁড়াও, একে একে সামনে এসে দাও, নামের লিস্টটা করে দাও আমাকে। আপনাদের বুঝতে হবে যে আমরা, আপনাদের জানতে হবে কেন এই ওয়াকফ আইনের বিরোধিতা করছি। আপনারা কারা জানতে চান একটু হাত তুলুন তো। মায়েরা জানতে চান? হাতটা তুলে রাখুন, অসুবিধা হচ্ছে নাকি? আপনারা জানতে চাইছেন কেন আইনের বিরোধিতা করছে, জানতে হবে তো। শুধু স্টেজ থেকে আইন মানছি না, কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও করলে হবে না তো। না মানে বুঝতে পেরেছেন? আচ্ছা, নামগুলো কি হলো আর সিরিয়াল নাম্বারটা বলবে। হ্যাঁ, আপনাদের জানতে হবে কেন আমরা এই আইনের বিরোধিতা করছি। প্রথম হচ্ছে এই আইনের বিরোধিতা এই জন্য করছি, থাক না থাক না থাক, কিচ্ছু অসুবিধা নেই। মা দাঁড়াও, তুমি দাঁড়াও, মা আপনি আছেন, আপনি এদিকে চলে আসেন। তুমি আছো ভাই, ঠিক আছে। আমরা এই আইনের বিরোধিতা কেন করছি? এই ওপর থেকে নামটা লেখো, 2 নম্বর সিরিয়ালে যে আছে তার নাম আগে হবে, 4 নম্বরে যে আছে আমার 2, 4 এরকম ভাবে আছে তো, তাতে লিখে এখন রেডি করুনি কেন? আমি একটু পরিচিতি করিয়ে দেবো, ওইদিকে যাবো ভাই। হ্যাঁ, আমরা এই মাদারপাড়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন হতে চলেছে। অভিভাবক প্রতিনিধি মাদ্রাসার মধ্যে 6 জন থাকে। সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। কেন করেছি? আমরা চাইবো ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসার জন্য। যেই দুর্নীতি হচ্ছে মিড ডে মিল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে, সেইগুলো আটকানোর জন্য এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য। তাই আমরা কন্টেস্ট করছি। এই কন্টেস্টের মধ্যে আমাদের যেগুলো প্রার্থী আছেন এবং যে সিরিয়াল নাম্বারগুলো আছে, আপনারা যারা ভোটার আছেন এখানে, গার্জিয়ান বা যারা এসে পৌঁছাতে পারেনি তাদেরকে একটু পৌঁছে দেবেন, পারবেন তো ভাই? প্রথম কত নম্বর? 2 নম্বর। 2 নম্বর সিরিয়ালে আলী আকবর মোল্লা, হাত তোলো, সামনের দিকে গিয়ে আসো। এই ভাই অভিভাবক প্রতিনিধি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমাদের পক্ষ থেকে, পিছিয়ে আসো। 5 নম্বর সিরিয়ালে জুলফিকার হোসেন মীর, এই মাস্টার জুলফিকার হোসেন মীর, উনি 5 নম্বর সিরিয়াল উনার। তারপরে আছেন মনিরুল ইসলাম লস্কর, ডক্টর সাহেব বলে পরিচিত আপনাদের এখানে, ওনার সিরিয়াল নাম্বার কত? 6 নাম্বার। তারপরে রুমজার আলী পিয়াদা, এনার সিরিয়াল নম্বর কত? 8। 9 নম্বর সিরিয়ালে আছে রহমতুল্লাহ হালদার, ইনিও ডাক্তার হিসাবে আপনাদের এখানে পরিচিত। সর্বোপরি মহিলা প্রতিনিধি একজন থাকেন। এই মহিলা প্রতিনিধি আমাদের পক্ষ থেকে জামিলা বিবি, 12 নম্বর তার সিরিয়াল। তাহলে সিরিয়ালগুলো মনে থাকবে, 2, 5, 6, 8, 9, 12। কত একবার বলুন তো? 2, 5, 6, 8, 9, 12। যাবেন গিয়ে এইগুলোতে সুন্দর করে
যে সিস্টেম আছে ভোট দিয়ে এদেরকে জেতাবেন। আমি একটা কথা আপনাদের বলতে পারি, এনারা জিতলে মাস্টার আছেন, ডক্টরও আছেন, আমার মা আছেন, আমরা শুধুমাত্র ওখানে গিয়ে আমরা প্রতিনিধি বলে সব আমরা করবো এই ধরনের ব্যাপার নয়। শিক্ষকদের সাথে নিয়ে শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমূল পরিবর্তন করার চেষ্টা করব। এটা ভাববেন না প্রতিনিধি মানে মাস্টারদের আর কোনো কথা চলবে না। আমরা বরঞ্চ শিক্ষাগুরুদের কথা নিয়ে আমরা অভিভাবক মিলে ঐক্যবদ্ধভাবে সুন্দর একটা দৃষ্টান্ত তৈরি করব, যে এই ঢোলার হাই মাদ্রাসার বিগত দিনের যে সমস্ত দুর্নীতিগুলো ছিল সেগুলোকে মুছে সুন্দর প্রতিষ্ঠিত এবং সুনামের সাথে এই শিক্ষা প্রতিষ্ঠানটা যাতে এগিয়ে যায় তার আমরা সুব্যবস্থা করব। তাই আপনাদের কাছে আশা রাখবো তো ভাই 11 তারিখে আমরা যাব, আমাদের যারা গার্জেন আছেন শান্তিপূর্ণ ভোট দেব, ভোট দিয়ে এদেরকে জিতাবো। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এবার আইসি সাহেব কতটা নিরপেক্ষতার সাথে কাজ করে সেটা দেখব। এসপি সাহেবের কাছেও আমরা রিপোর্ট পাঠাবো আইসি সাহেব কতটা ভালো করলে। কারণ একটা কথা বলে যায়, একটা কথা আমি ভালো করে জানি ভাই, দেখবেন আমি কারোর বিরুদ্ধে কথা বলি না, কিন্তু এটা আমি ভালো করেই জানি, এক মাগে শীত যায় না। বুঝতে পারছেন? এক মাগে শীত যায় না, এটা আমি ভালো করে জানি। আজকে আমি নিচে আছি, কাল আপনি ওপরে আছেন, ওপরে লোকের কথা শুনে অন্যায় করছেন। কালকে ভাই কালের চক্র, পৃথিবীর বাইটা ইতিহাস, পৃথিবীর ইতিহাস, ওপরে যে আছে তাকে নিচে নামতেই হবে, আর নিচে যে আছে ওপরে ঠেলে উঠবে। 10 বছর, 20 বছর, 50 বছর, তাই তো না? 60 বছর চাকরি করতে হবে, এটা মাথায় রাখে যেন, এটা মাথায় রাখতে হবে। নিরপেক্ষতার সাথে কাজ করবেন, প্রয়োজনে আপনার হয়ে আমরা গলা ফাটাবো। আপনার সাথে কেউ অন্যায় করলে আমরা সেগুলোকে আপনার জন্য রাস্তায় আমরা নামবো। ঠিক আছে, বসো। এবার আসা যাক, আমি ওয়াকাফের পার্টটা একটু ফিরে আসি। আমরা এই আইনটা কেন বিরোধিতা করছি, কেন প্রত্যাহারের জন্য আমরা আন্দোলন করছি, এটা জানতে হবে তো ভাই। ওই আইনের 1995 সালে একটা প্রিন্সিপাল অ্যাক্ট ছিল, সে আইনটাকে 2024-25 সালে পরিবর্তন করে একটা নতুন আইন নিয়ে এসেছে। অনেক কিছু বাদ দিয়েছে। কি কি বাদ দিয়েছে তার প্রথম কথা হচ্ছে সেকশন 107। পুরাতন আইনে 107 নম্বর একটা সেকশন ছিল, সেখানে বলা ছিল লিমিটেশন অ্যাক্ট 1963 মেবি, ওটা এই ওয়াকাফ সম্পত্তির উপরে প্রযোজ্য নয়। লিমিটেশন অ্যাক্ট কি? এই যে জায়গাটা আছে এটার একটা তো মালিক আছে। কেউ যদি 12 বছর এখানে বসবাস করে ফেলে, মালিক থাকার পরও যে 12 বছর বসবাস করছে তার সত্তার হচ্ছে, তার এই সত্তার একটা মালিক হয়ে গেল, তাহলে একে জোর করলেও তুলতে পারবে না। এতদিন পর্যন্ত ওয়াকাফ আইনের ক্ষেত্রেও ছিল যে 12 বছর কেন 22 বছর যদি ওয়াকাফ সম্পত্তির উপরে আপনি বসেন, চাইলে ওয়াকাফ বোর্ড আপনাকে তুলে দিতে পারবে, আপনি এটার জন্য ক্লেম করতে পারবেন না। এটা কি শুধু ওয়াকাফ সম্পত্তির জন্য প্রযোজ্য ছিল? তা নয়, এটা যত ধরনের ধর্মীয় ক্ষেত্রে সম্পত্তি উৎসর্গ করা হয়েছে সব সম্পত্তির জন্য একই আইন প্রযোজ্য। আপনাদের এখান থেকে তো কাছাকাছি গঙ্গাসাগর কপিল মুনির আশ্রম, তাই তো? কপিল মুনির আশ্রমের যে সম্পত্তি আছে তারও আইন আছে। সেই আইনে বলা আছে ওই আশ্রমের সম্পত্তিতে 12 বছর কেন, কেউ 22 বছর বা দখল করে রাখলেও সে তার সত্তার মালিক হতে পারবে না, সে ক্লেম করতে পারবে না, সেটাকে ক্ষমতায় নিতে পারবে না। কিন্তু মোদিজি মুসলমান মহিলাদের জন্য নাকি ভালো চাইছে, মুসলিম বিধবাদের জন্য নাকি খুব তিনি চিন্তিত, মুসলিম গরিব ছেলে মেয়েদের জন্য নাকি তিনি খুব চিন্তিত, এসে তিনি আইনটা তুলে নিলেন। অর্থাৎ কেউ যদি বলে আমি 12 বছর ধরে ওয়াকাফ সম্পত্তিতে আমি আছি, তাহলে সে সেই জায়গাটা নিয়ে ডিসপিউট মামলা করতে পারে, এই জায়গাটা ঝুলিয়ে দিতে পারে। তাহলে ওয়াকাফের এটা ভালো হলো না খারাপ হলো? বলছে ভালো করতে চাইছি কিন্তু খারাপ করছে। দ্বিতীয় জায়গায় আসা যাক, আমাদের উকিল সাহেবের বলার মধ্যে একটু ভুল হয়েছে, আমি এটাকে ধরিয়ে দিচ্ছি। সিডব্লিউসি সেন্ট্রাল ওয়াকাফ কাউন্সিল আর ওয়াকাফ বোর্ড, প্রতিটা স্টেটে একটা দুটো করে ওয়াকাফ বোর্ড আছে।
উত্তরপ্রদেশে যেমন দুটো ওয়াকফ বোর্ড আছে, শিয়া ওয়াকফ বোর্ড, সুন্নি ওয়াকফ বোর্ড, আর একটা সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল আছে। এই সিডব্লিউসি বা ওয়াকফ বোর্ড পরিচালনার ক্ষেত্রে মুসলমানদেরাই ছিল। এখন মোদিজি ওখানে সুকৌশলে 21 জনের ক্ষেত্রে যাতে 11 জন ভিন্ন অমুসলিম হয় তার ব্যবস্থা করে দিয়েছে। এখানে ওয়াকফ বোর্ডের 11 জনের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা যাতে অমুসলিম হয় তার ব্যবস্থা করে দিয়েছে। ওর আমরা বিরোধিতা করছি। এবার আপনি প্রশ্ন করতে পারেন, ভাইজান ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ওয়াকফ বোর্ডে হিন্দু ভাই ঢুকলে অসুবিধে কোথায়? করতেই পারেন। প্রোগ্রেসিভ চিন্তা ভাবনার মাইন্ডের মানুষের প্রথমেই চলে আসবে, আমারও এসেছিল। কিন্তু আমি একটু আইনগুলোকে ঘেঁটে দেখলাম। কেমন ঘেঁটে দেখলাম? দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 সালে তৈরি হয়েছে। সেই রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্টে বলা আছে যে আপনার যে ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের যে ব্যবস্থাটা আছে, এক মিনিট, এখানে একটা স্ট্যান্ড করলে ভালো হতো। সেখানে বলা আছে যে মেম্বার শুড বি ফ্রম সেম রিলিজিয়ন অ্যান্ড নট ডিফারেন্ট। যে মেম্বার হতে হবে সেম ধর্মতেই হতে হবে, অন্য কোনো ধর্মের হবে না। একটা উদাহরণ দিচ্ছি, এই যে ওয়াকফের আইন আর কপিল মুনির আশ্রমের সম্পত্তির আইন দুটো আলাদা তো। কপিল মুনির আশ্রমের সম্পত্তির আইনের জন্য দেখভালের জন্য কোনো মুসলিমকে আপনি ওই কমিটিতে রাখতে পারবেন না, কোনো মুসলিমকে ওই কমিটিতে আপনি পাবেন না। এটা কি ভুল করেছে? এটাই 1863 সালের রিলিজিয়াস এন্ডোমেন্ট যে অ্যাক্ট আছে সেটাকে সামনে রেখে তৈরি হয়েছে। এতদিন ওয়াকফ সম্পত্তিকেও ওই আইনকে সামনে রেখে আসছিল। এখন মোদিজি সেটাকে দখল নেওয়ার জন্য আইনের একটু পরিবর্তন করছে। শুধু তাই নয়, আমি আপনাদের বলছি, আমার কাছে আছে উত্তরপ্রদেশ কাশী বৈষ্ণবনাথ টেম্পল অ্যাক্ট। বসো বসো। উত্তরপ্রদেশ কাশী বৈষ্ণবনাথ টেম্পল অ্যাক্ট তৈরি হয়েছে কত সালে? আপনার 1983 সালে। কাশী বৈষ্ণবনাথ মন্দিরের নাম শুনেছেন? বিখ্যাত মন্দির, জানেন তো? ওখানকার আইন 1983 সালে তৈরি হয়েছে। ওই আইনের মধ্যে বলা আছে সেকশন নাম্বার 3, এখানে বলা আছে কোন মানুষ এই আইনের মধ্যে বলা আছে টপ টু বটম পর্যন্ত, ইভেন কর্মচারী পর্যন্ত কেউ অহিন্দু ওই মন্দির কমিটিতে জায়গা পাবে না। অন্ধ্রপ্রদেশের আইনে বলা আছে, অন্ধ্রপ্রদেশে যে মন্দিরগুলো আছে ওই আইনে বলা আছে সেই কমিশনার থেকে শুরু করে কর্মচারী পর্যন্ত অহিন্দু কেউ এই জায়গায় থাকতে পারবে না। এবার কমিশনার বলুন বা ওই যে কোনো পদের হিন্দু হয়ে ওই কমিটিতে ঢুকেছে, কমিটিতে থাকতে থাকতে হয়তো হিন্দু ধর্ম সে ত্যাগ করে নিয়েছে, আইনে বলা আছে সাথে সাথে ওই পদ থেকে সে বহিষ্কার হয়ে গেল। এটা আইন, এটার আমি বিরোধিতা করছি না। কেন? দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863-কে সামনে রেখে আইনটা তৈরি হয়েছে। ঠিক একইভাবে তাহলে প্রশ্ন স্বাভাবিকভাবে হবে, যেটা সুপ্রিম কোর্ট করেছে, আমি বলছি না, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছেন যে তুমি ওয়াকফ বোর্ডে নন মুসলিমকে ঢুকাতে চাইছো, তাহলে মন্দিরের সম্পত্তিতে মুসলিমকে ঢুকাবে তো? যে কথা বলেছে তারপরের দিনই সুপ্রিম কোর্টে এসে কেন্দ্র সরকারের আইনজীবী দিয়ে বলছেন, কাউন্সিলকে দিয়ে, আইনজীবীকে দিয়ে বলছেন যে আমরা ওইটার পরিবর্তন করছি না এখন। মানে বুঝতে পেরেছেন? এই যে জগন্নাথ মন্দির উড়িষ্যাতে, ওই মন্দিরের সামনে কি লেখা আছে বলুন তো? অহিন্দু প্রবেশ নিষেধ। ওটা কি ভুল লিখেছে? সেকুলার কান্ট্রিতে এরকম লেখা যায়? যদি এটা মাথায় আসতে পারে। কিন্তু রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্টকে সামনে রেখে ওটা লিখেছে, ওটা আইন বহির্ভূত আমি মনে করি লিখে নে কিছু। ঠিক একইভাবে আপনার পার্সিদের সম্পত্তি আছে আপনার মুম্বাইয়ে, অনেক জায়গাতেই আছে। তারা তাদের বিল্ডিং এর সামনে লিখে দিয়েছে অনলি ফর পার্সিস, শুধুমাত্র পার্সিদের জন্যই এটা, তাদের রিলিজিয়াস এন্ডোমেন্ট, ধর্মীয় সম্পত্তি। কিন্তু ওই ওয়াকফের এতে মোদিজি শুধু দখল নেওয়ার জন্য এই ধরনের ইনক্লুড করছে।
আর কি অনেক বিরোধিতার আছে, আমি আর গুটি কয়েক কথা বলবো। অনেকের এনার্জি লস হচ্ছে বুঝতে পারছি। আর কটা বাজে গো? আর 5 মিনিট বক্তব্য দেবো, শুনবেন ভাই? হ্যাঁ, যারা শুনবেন আরেকবার হাত তুলুন তো। 5 মিনিট আর বক্তব্য দেবো, বক্তব্য দিয়ে ছেড়ে দেবো। আর কি বিরোধিতার জায়গা আছে? নতুন আইনে বলেছে যে 5 বছরের প্র্যাকটিসিং মুসলিম হতে হবে, তাহলে আপনি নতুন করে সম্পত্তি ওয়াকফ করতে পারবেন। এবার বলুন, এখানে এই মুরব্বী সামনে আসো, এই নাকি দিয়ে বলি, ইনার ইচ্ছা গিয়েছে সম্পত্তিটা ওয়াকফে আওলাদ করতে পারে, ওয়াকফে লিল্লাহ করতে পারে, ইনার ইচ্ছা যেটা। ইনি ওয়াকফ করতে গেলে ইনাকে দেখে বলবে তুমি ঠিকঠাক নামাজ পড়ো, ইনি বলবে কেন, আমি তো নামাজ পড়ি, আমি ইয়াং বেলায় দুটো একটু মিস গেছে, এখন কবরের দিকে আমার পায়ে গিয়ে গেছে, আমি এখন ছাড়িনি নামাজ। আমি তো বয়স্কদেরকে নাকি নামাজ পড়তে, ইয়ংদের নাকি নামাজ না পড়লেও চলবে, এমন একটা ভাব। কিন্তু কে কখন মরবে কোনো গ্যারান্টি নাই। যাকে একটা ধর্মীয় মঞ্চ না, ওই বিষয়ে আমি যাচ্ছি না। তো ইনি বললেন না আমি নামাজ পড়ি, এরকম ভাবে অফিসার বললেন না তো, কই কপালে তোমার দাগ নাই, তুমি ঠিকঠাক নামাজ পড়ছো না। প্র্যাকটিসিং ইসলামের মধ্যে 5 বছর থাকতে হবে, তাহলে আপনি ওয়াকফ করতে পারবেন। বলে তুমি 5 বছর আগে ভালো করে নামাজ পড়ে আসো, তাহলে তুমি ওয়াকফ করতে পারবে। মানে ওয়াকফ করা নতুন করে জায়গাটা কেন্দ্র সরকার বন্ধ করে দিচ্ছে। হয়তো নামাজ পড়ে হোক বা কপাল ছিঁড়ে ছাড়ে নিয়ে গেছে দাগ পাক করে, এই দেখুন আমি নামাজ পড়েছি দাগ, ওই তো আমার হাফেজ সাহেব বসে আছে, হাফেজ সাহেব এখন কপাল ফপাল ছিঁড়ে ছাড়ে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলবে কি এই দেখেন আমি নামাজ পড়ি ঠিকঠাক। বলে এইবারে কটা রমজান হয়েছে? 29টা। না, তুমি কটা রোজা রেখেছো ঠিক করে বলো। বলবে না আমি 29টা রেখেছি, একটা রোজা কামাই করিনি। না, তুমি মনে হচ্ছে 27টা রেখেছো। বুঝতে পারছেন? এবারে ও 27টা রেখেছেন হাফেজ সাহেব, না 29টাই কমপ্লিট, 1 মাস কমপ্লিট করেছে, ওনার পেছনে কি অফিসার দিয়ে রেখেছে নাকি? মানে এই ধরনের অবান্তর সংশোধনী নিয়ে এসেছে, যাতে আগামী দিনে চাই ওয়াকফে লিল্লাহ হোক আর ওয়াকফে আওলাদ হোক, কিছু না করতে পারে। মোদি ভালো চাইছে আপনার, কিন্তু আপনি আপনার সম্পত্তি আল্লাহর রাস্তায় দিতে পারেন বা ছেলেদের নামে অফ করে যেতে পারেন, সেই রাস্তাটা মোদি বন্ধ করে দিচ্ছে। আমরা এর বিরোধিতা করছি। আর একটা কি, বিগত দিনে ভিন্ন সম্প্রদায়ের মানুষ অফ করতে পারত, এখন সেই রাস্তাটাও বন্ধ করে দিচ্ছে। এবার এই ধরনের অনেক ঘটনা আছে। মুসলিমদের কবরস্থানের জায়গা কম, হিন্দু ভাই অফ করে দিয়েছে, জায়গা নেই, ঘটনা নাই। হিন্দু ভাইদের শ্মশানের পোড়াবার জায়গা, শ্মশানের জায়গা সংকুলন হচ্ছে না, মুসলমানরা জায়গা দিয়েছে। এটাই তো আমাদের ভাইচারা। আপনি চলে যান না, গুগলে সার্চ করবেন, বিহারে 2.5 কোটি টাকা খরচ করে মহাবীরের মন্দির করে দিচ্ছে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। আপনি গুগলে সার্চ করুন, আমাদের রাজ্যের বর্ধমান, মুর্শিদাবাদ দেখুন কতজন শ্মশানের জন্য মুসলমানরা জায়গা দিয়েছে, আবার কবরস্থানের জন্য আমার হিন্দু বাপ ভাইরা জায়গা দিয়েছে। এটা আদান প্রদান আমাদের আছে। কিন্তু মোদিজি কি করছে, নতুন আইন নিয়ে এসে যে হিন্দু মুসলমান না কেউ কাউকে জায়গা দিয়াদি করতে পারে, প্রথম বন্ধ করছে, আগে অমুসলিমরা না জায়গা দিতে পারে ওয়াকফের, তারপরে এটা করবে। এর আমরা বিরোধিতা করছি। আমরা বিরোধিতা কেন করছি আপনাদের একটু জানতে হবে। একটা সম্পত্তি নিয়ে মতপার্থক্য হচ্ছে, লড়াই হচ্ছে। সরকার বলছে আমার, ওয়াকফ বোর্ড বলছে আমার, অর্থাৎ যে এটা লড়াই চলছে। এতদিন এটা সমাধান কিভাবে হতো? ট্রাইব্যুনালে গিয়ে, ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে বা ওয়াকফ ট্রাইব্যুনালে গিয়ে মামলা করে সমাধান হতো। ওয়াকফ ট্রাইব্যুনালের মামলার অর্ডার কপি সরকারের না পছন্দ হলে বা ওয়াকফ বোর্ডের না পছন্দ হলে কোথায় যেত? আর্টিকেল 226 কে সামনে রেখে হাইকোর্টে যেত। হাইকোর্টের অর্ডার যদি না পছন্দ হয়, ডিভিশন সিঙ্গেল ডিভিশন হওয়ার পরে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা হতো। এই ধরনের অনেক মামলা আছে। কিন্তু মোদিজির আমলে মোদিজি এখন ওই সব প্রসেসটাকে তুলে দিয়ে সরকারি সম্পত্তি না ওয়াকফ বোর্ডের সম্পত্তি, এটা ডিসাইডের ক্ষমতা কার হাতে দিচ্ছে? ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে দিয়ে দিচ্ছে। আমরা দেখে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম বলি যাকে আমরা, ডিএম এর হাতে দিয়ে দিচ্ছে। এবার বলুন,
যখন বিচার বিভাগের মাধ্যম দিয়ে হচ্ছিল, ওটা একটা মাইন্ড কি ছিল, সাবজুডিস ম্যাটার, মানে জুডিশিয়াল মাইন্ডে আমি পাবো আচ্ছা ছিল। আর এখন টোটালটাই অ্যাডমিনিস্ট্রেটিভ। বলুন একটা ডিএম সরকারের কি আপনার কি বলে এর কি বলে ওয়াকাফের জায়গা যদি ওয়াকাফের হয় ঘোষণা সহজে করতে পারবে? আমি ডিএম প্রচুর পাওয়ারফুল হয়, আমি মেনে নিচ্ছি, সবাই আমরা সম্মান করি, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা তো ডিএম এর আচরণ দেখছি। এই দক্ষিণ 24 পরগনার কথা বলছি। এখানে যারা বসে আছেন এমনও আছে মায়েরা ভাই বাপেরা যে আবাস যোজনা পাওয়ার দরকার। আমরা ডিএম কে যদি চিঠি করে লিখি যে এটা গরিব মানুষ প্রকৃত পাওয়ার দরকার, ওই বড় লোকটা পেয়ে গিয়েছে, ওই বড় লোকের নামটা কেটে গরিবের নামটা ঢুকিয়ে দেবেন, এটা তো ডিএম করবে? এটা তো ছোট্ট কাজ। কেন নেতারা যা লিস্ট পাঠিয়েছে স্বাভাবিকভাবে ডিএম, আমি অপমান করছি না, যেটা হচ্ছে সেটা বলছি, সেটাই চালিয়ে দেয়। যখন নেতা বলে দেবে যে ওটা সরকারের জায়গা, গেল তো। শুধু তাই নয়, আমি মাদারপাড়ার ফকির সাহেবের কি আছে ওটা, না আমি বলছি যেটা আছে, আপনাদের ওয়াকফ সম্পত্তি আছে, এই তো ওনার বংশধরেরা ওয়াকফ সম্পত্তি আছে, ঠিক আছে, এর বংশ পরম্পরায় পেয়েছে। তো এখন কাজ গিয়ে এদের নতুন যে আইনটা করছে এটা শুনে রাখুন, কাজ আমাদের গিয়ে কি করলো, ও ক্লেম করছে, বলছে না এখানে আমাদেরও জায়গা আছে, ইনি বলছে আমার জায়গা, কাজ বলছে আমার জায়গা। এটা এতদিন কোথায় সমাধান হতো? ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল থেকে কোথায় যাবে? হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে সমাধান হতো। এখন ওই সব দেওয়ার দরকার নেই। কি হবে? ডিসপুটেড ল্যান্ড, যাও এখন তুমি এর কাছে চলে যাও, আধিকারিকের কাছে যাও, আধিকারিক তোমার সমাধান করে দেবে। ভালো কথা, সমাধান করবে, কিন্তু কতদিনে সমাধান করবে বলছে না। 2 মাস, 4 মাস, 6 মাস, 20 বছর, 40 বছর, এই টাইম পিরিয়ডটা দিচ্ছে না। ফলে এই মসজিদে নামাজ পড়ছেন লোকের অভাব আছে। আমি অন্য সম্প্রদায়ের বলবো না, এই মুসলিম সম্প্রদায়েরই বলবো, মসজিদের টাকা ঝেড়ে দিয়েছে এরকম লোক নেই? মাজারের কবরস্থানের জায়গা বিক্রি করে খেয়ে নিয়েছে লোক নেই? মসজিদের জায়গা বিক্রি করেছে খেয়ে নিয়েছে লোক নেই? সেই রকম লোককে ভিতর থেকে কেউ টাকা দিয়ে বলবে যে বল মসজিদটা আমার, যখন বলবে ক্যাচার লেগে যাবে, মসজিদে তালা মারো, সমাধানের পরে মসজিদ হবে। এবার তালাটা খুলবে কবে, সমাধানটা হবে কবে, এই নিয়ে কোনো টাইম পিরিয়ড ঠিক করে দেয়নি। মানে বুঝতে পারছেন, একবার তালা লাগিয়ে দিলে। এই জন্যই তো আমরা বিরোধিতা করছি। আর সব থেকে বড় লক্ষ্য এদের কোথায় জানেন? এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, মাথায় রাখবেন। ওয়াকাফটা বাঁচানোর লড়াইটা সংবিধানকে বাঁচানোর লড়াই। এদের লক্ষ্য হয়েছে ওয়াকাফ ভালো ভালো সম্পত্তির উপরে, ওই সম্পত্তিগুলোকে পুঁজিপতিদের হাতে তুলে দিতে হবে। কালকে যদি এদের নজরে পড়ে দেবত্ব সম্পত্তির উপরে, আইন চেঞ্জ করে দেবে। তারপর দিন যদি এদের নজর পড়ে আপনার শিখেদের গুরুদুয়ারা সম্পত্তির উপরে, এরা আইন চেঞ্জ করে দেবে। আপনার পার্সি ভাইদের সম্পত্তির উপরে নজর পড়লে এরা আইন চেঞ্জ করে দেবে। এটা মাথায় রাখুন, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়, সংবিধান বাঁচানোর লড়াই। শেষ কথা বলবো, যেটা ওয়াকফ বাই ইউজার, যেটা ভয়ঙ্কর ভাবে কেন্দ্র সরকার আপনার বাপদাদুদের রেখে যাওয়া সম্পত্তিটাকে লুট করার যে চেষ্টা করছে, সেটা ওয়াকফ বাই ইউজার, অর্থাৎ যদি সহজে বলি মৌখিক দান। কেমন মৌখিক দান? ফকির সাহেব হুজুর একটা কবরস্থানের জায়গা দিয়ে গেছে, আপনাদের গ্রামের মানুষকে দিয়েছে, যে বাবু তোরা এখানে কবর দে। এরকম আছে তো ঘটনা? হ্যাঁ আছে, মুখে বলে দিয়েছে। আপনার দাদু ফকির সাহেব হুজুরের কথা শুনে কবর দিয়েছে তার আব্বাকে, আপনার আব্বা আপনার দাদুর কবর দিয়েছে। এরকম করে করে হয়ে আসছে। তো ওটা কি কাগজ আছে ভাই? 200 বছর, 100 বছর, 50 বছর আগে দাদুরা বলে দিয়েছে আমার ওটা জায়গা, তুই এটা কবর দে, আমি আর কিছু বলবো না, হয়ে আসছে। মোদিজিদের ওইখানে নজর পড়েছে, ওই কাগজ, ওইটা যখন ওয়াকফ বাই ইউজার মৌখিক দান, মোদিজির ওইটা নজর পড়েছে। ওইটার না কাগজ দেখাতে পারলে কি করবে? নিয়ে নেবে। এবার ওইটা কি অবৈধ পন্থাই হয়েছে না বৈধ পন্থা, আমাদের আগে একটু জেনে নেওয়া দরকার। এই যে ফকির সাহেব হুজুর যে মুখে বলেছে বাবু তোরা ওইখানে কবর দে, তোরা বংশ পরম্পরায় কবর দিবি, এটা বৈধ না অবৈধ তিনি বলেছিলেন কথাটা?
আগে জানতে হবে তো। যদি ফকির সাহেব হুজুর বলে যে আমি ওনার বলাটা যদি ভুল ছিল, তাহলে আমি বলবো ঠিক আছে এখন শুধরে নাও, কিন্তু বলাটা ভুল নেই তো। কারণ বলছি আমি, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 1872 সালে দেশের আইন হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এই মৌখিক দানটা বৈধ। ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট 1872 সালে তৈরি হয়েছে। ইন্ডিয়ান কন্ট্যাক্ট অ্যাক্ট অনুযায়ী ফকির সাহেব হুজুর, দাদা হুজুর, পীর কামাতুল্লাহ যে সমস্ত মৌখিক দানগুলো করেছে এগুলো বৈধ। আচ্ছা, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 সালে তৈরি হয়েছে। এই আইন অনুযায়ী আরো আইন আছে, এইগুলো বৈধ। তাহলে বৈধটাকে আইন পরিবর্তন করে অবৈধ ঘোষণা করে ওই জায়গাগুলো নেওয়ার অপচেষ্টা, এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। যখনই এর বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে লড়াই করার ডাক দিচ্ছি, যখনই এর বিরুদ্ধে আমরা কোর্টের আইনি লড়াই করার ডাক দিচ্ছি, তখনই আপনারা যাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছেন, ক্ষমতার মসনদে যাকে বসিয়েছেন, যাকে ভেবেছিলেন আপনি বিপদে পড়লে আপনার পাশে দাঁড়াবে, বিপদে আপনার পাশে থাকা তো দূরের কথা, যখন আপনি বিপদে পড়েছে আপনাকে আরো গঙ্গা সাগরের দিকে ঠেলে দেওয়ার জন্য কি বলছে, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আমি তো অবাক হয়ে যাচ্ছি। মমতা ব্যানার্জির উচিত ছিল সারা রাজ্যের সর্বদলের মিটিং ডাকা, অল পার্টি মিটিং ডেকে বিজেপি ছাড়া রাজ্যের সমস্ত পার্টিকে ডাকা, যেটা মুসলমানদের, পশ্চিম বাংলার 30% মুসলমান আছে, তারা আজকে চিন্তিত হচ্ছে এই সাংবিধানিক বিলের বিরুদ্ধে। রাজ্য সরকার প্রতিবাদ করবে, বাকি কোন কোন দল রাজ্য সরকারের সাথ দেয় সেটাও তো চেক করার দরকার ছিল। তার পরিবর্তে উনি স্টেজ থেকে বললেন কি, ওয়াকফ নিয়ে গুলুগুলি করবেন না। কে ওয়াকফ নিয়ে গুলুগুলি করছে? আমার বাপের জায়গা যাচ্ছে, আমার দাদুর জায়গা যাচ্ছে, আমি 100 বার প্রতিবাদ করব। আপনার পছন্দ হলে এই রাজ্যে থাকবেন, না পছন্দ হলে চলে যাবেন উড়িষ্যাতে, চলে যাবেন ঝাড়খণ্ডে, চলে যাবেন বিহারে। বলার সাহস পাচ্ছে কোথা থেকে? আপনাদের মতো লোকেদের জন্য, আপনাদের মতো লোকেদের জন্য মমতা ব্যানার্জি কথা বলার সাহস পাচ্ছে। লজ্জা করছেন আপনাদের? লজ্জা করছেন আপনাদের? মুর্শিদাবাদের মতো জেলাতে দাঁড়িয়ে, যেখানে সংখ্যালঘু সমাজের মানুষ প্রায় 70%, ওখানে দাঁড়িয়ে এই ওয়াকফ নিয়ে যেভাবে খিল্লি করলো, পেলে কোথা থেকে সাহস? আপনারা দিচ্ছেন, জানে দুধেল গাই, পকেটে ভরে রেখে দিয়েছি, ভোটের দিনে 500 টাকা দেবো, বিজেপির একটু ভয় দেখাবো, ভোট তো চলে আসবে। এই হচ্ছে আপনাদের দুরবস্থা। আমি তো ভেবেছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে উনি অল পার্টি মিটিং ডাকবে, সবাইকে ডাকবে, উনি প্ল্যান করবেন, সবাই প্রতিবাদ করবে, কিন্তু উনি লিডার হয়ে থাকবেন। যদি মমতা ব্যানার্জি জায়গায় আমি থাকতাম না, জায়গায় আমি অল পার্টি মিটিং ডেকে দিতাম। এই সবাই বলো কি করব, সবাই বলবে প্রতিবাদ হোক, সবাই বলবে সুপ্রিম কোর্টে মামলা হোক। আমি মুখ্যমন্ত্রী থাকলে বোঝানোর জন্য বলছি, আমার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা নাই, আমার দলে কেউ থাকলে তাকে দিয়ে আমি মামলা করিয়ে দিতাম। তাহলে হিরো কি হতো? যে মামলা করছে সরকার। তার পরিবর্তে কি বলছে, দিল্লিতে গিয়ে ভোটের সময় যখন আসবে আপনারা দিল্লির রাস্তা দেখাবেন তো? কারা দেখাবেন? একটা হাত তুলে দেখান, এটা মাথায় রাখবেন। এখানে আপনার অস্তিত্বের লড়াই, এখানে তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ নয়, আপনার পূর্বপুরুষের রেখা যাওয়া কবরস্থানের অস্তিত্বের লড়াই। না হলে আপনার পূর্বপুরুষের কবরস্থানের উপরে দেখবেন মদের দোকান হবে, মদের ফ্যাক্টরি হবে, কিচ্ছু করতে পারবেন না। এটা মাথায় রাখবেন। যখন আইনটা পাস হয়েছে, সংখ্যার ভিত্তিতে পাস করালেও আমি তার কয়েকদিনের মধ্যেই আপনাদের উদ্দেশ্যে বলছি, একটা পোস্ট করেছিলাম আমার অ্যাডমিনকে দিয়ে, যে তুমি আমাকে মারলেও আমি এই আইনের পরিবর্তে, তুমি আমাকে জেলে দিলেও আমি এই আইনের পরিবর্তে, তুমি আমাকে খুন করলেও আমি এই আইনের পরিবর্তে। আজকে এখানে দাঁড়িয়ে বলছি, ফকির সাহেবের হুজুরের এই এলাকায় দাঁড়িয়ে বলছি, এই আইনের বিরুদ্ধে আমার জীবনের শেষ দিয়ে আমি লড়াই করব প্রত্যাহারের জন্য। বুঝতে পারছেন, এটা শুধু মুসলিম হিন্দুর ব্যাপার নয়, সংবিধানকে রক্ষার লড়াই। আজকে সংবিধানের আইনকে সম্ভবত সম্পূর্ণরূপে অনুচ্ছেদগুলোকে উল্লঙ্ঘন করছে, আক্রমণ করছে, ভায়োলেট করছে, তাকে বাঁচাবার লড়াই। আচ্ছা একটা কথা বলুন, সহজ ভাষায় বলছি, আচ্ছা এস্টেট, জমি জায়গা সংক্রান্তটা কাদের? যৌথ লিস্টে না স্টেটের লিস্টে? আমি আপনাদের বলে রাখি, কিছু কিছু আইন আছে যেটা কেন্দ্র আর সরকার মিলে যৌথ লিস্ট বলে, ডিসাইড করে, আর কিছু আছে সেই পলিসি রাজ্য তৈরি, সেই রাজ্য তৈরি করে। জমি জায়গার পলিসি কে তৈরি করে জানেন? রাজ্য। এখন কেন্দ্র সরকার সব ক্ষমতাটা রাজ্য থেকে কেড়ে নিয়ে কেন্দ্র নিজের হাতে রাখার চেষ্টা করছে। তাহলে এর বিরুদ্ধে তো আগে প্রতিবাদ করা দরকার।
যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আঘাত দিচ্ছে তো মমতা ব্যানার্জি সরকারের বলা দরকার তো যে তুমি আমার জমির অধিকারটা আমার। কারণ আপনাকে বলি, আপনাদের এখানে অনেকে শুনেছেন তো, অনেকে এই যে হাইওয়ে গুলো এক্সটেনশন হয়, যখন রাস্তা চওড়া হয় না, যেটা ন্যাশনাল হাইওয়ে, বা বাদ দিন ট্রেন লাইন যখন নতুন ফেলে, কেন্দ্র সরকার কি বলে, কেন্দ্র সরকারের রেলওয়ে মিনিস্ট্রি কি থেকে কি বলে, রাজ্য সরকারের কাছে চিঠি আসে যে আমি ওইখানে এই লাইনটা করতে চাই, এই মথুরাপুর থেকে শিয়ালদা বা যে কোনো লাইন আমি করতে চাই, এই লাইন করা, আমি এই দিক দিয়ে লাইনটা নিয়ে যেতে চাই, এই জমিগুলো আমাকে তুলে দাও, বলে না? ক্ষতিপূরণ রেল দিয়ে দেয়। তোলার দায়িত্ব কার থাকে? রাজ্যের থাকে। কেন? রাজ্যের হাতে জমির ক্ষমতাটা আছে। তাহলে ওয়াকাফের সম্পত্তিটা ম্যাক্সিমাম জমিতে তো, তাহলে ক্ষমতাটা কেড়ে নিতে চাইছে। তাহলে এটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে মামলা করতে পারে। তা না করে কি করছে? বিধানসভাতে বিল পাস করাতে পারে। তা না করে কি করছে? বলছে কোথায়? সব দিল্লি গিয়ে। তা আপনাদের মধ্যে যদি মাথায় যদি থাকে, তাহলে দিল্লির রাস্তাও কিন্তু আপনাদেরকে দেখাতে হবে। দিল্লির রাস্তা আপনার দেখাতে হবে। এই ভয় যদি পেয়ে যান অমুক চলে আসবে তমুক চলে আসবে, ভাই এ না এসো কি আছে, না এসো কি আছে, আমাকে উত্তর দেন তো বলেন। শুভেন্দু অধিকারী এই ক্যানিং এ কদিন আগে ট্রেনের মধ্যে জয় শ্রীরাম না বলে মার কি মেরেছে কদিন আগে। এটা তো উত্তরপ্রদেশ নয় তো, এটা বিজেপি পরিচালিত রাজ্য নয় তো, মার খেতে হচ্ছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। এই হাওড়া জেলাতে বলেছে অ্যাকশন তো নিয়ে দূরের কথা, আমরা আমাদের পক্ষ থেকে এফআইআর করেছি বলে আমাদের লোককে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করা ছিল ওদের লোকগুলোকে যারা ওই অন্যায় করেছে, যে আইনের পথে গেল তাকে উল্টে অ্যারেস্ট করেছে। মানে বুঝতে পারছেন? আমি আপনাদের বলি, এটা হওয়ার কারণ হচ্ছে কোনোদিনই কেন্দ্রের বিজেপিকে এরা চটাবে না, কারণ গলা পর্যন্ত দুর্নীতি করে ফেলেছে এরা। এরা কত অব্দি দুর্নীতি করেছে? গলা পর্যন্ত দুর্নীতি করে ফেলেছে। এদের আর কিছু বলার জায়গা নাই। যদি বলে সিবিআইডিকে দিয়ে চলে যাবে। আপনারা বলুন, পশ্চিমবাংলা তো বিজেপি বিরোধী সরকার চলছে, বলছে যেটা মুখে, কিন্তু ঘোড়ার ডিম, এটা বিজেপি সরকারি বকলমে চলছে। এখানে আন্দোলন ভালো করে করলে হরিয়ানার মানুষরা তো ক্ষমতা পাবে। এখানে আন্দোলন ভালো করে করলে মহারাষ্ট্রের মানুষরা তো ক্ষমতা পাবে। এখানে আন্দোলন ভালো করলে ত্রিপুরার মানুষরা সাহস পাবে। এখানে আন্দোলন ভালো করলে অসমের মানুষরা সাহস পাবে। এখানে আন্দোলন ভালো করলে তামিলনাড়ুর মানুষরা সাহস পাবে। এখানে যত বড় বড় আন্দোলন হবে, ভিন্ন রাজ্যে বিজেপি ততটা চাপে পড়বে। আর এটাই তো মমতা চাইছে না। মমতা ব্যানার্জি চাইছে না বিজেপি দুর্বল হোক। বিজেপি দুর্বল হলে তো আপনি তো উড়বেন, আপনি তার পায়ের নিচে আর বসে থাকবেন? এটা মাথায় রাখতে হবে। আমাদের এখানে বড় বড় আন্দোলন করতে হবে। তবে হ্যাঁ, আমি আবারও বলছি, এটা ধর্মীয় লড়াই নয়। শুধু মুসলমানদের নারের তৈবির আল্লাহ একবার ওয়াকাফ বাঁচাও জিন্দাবাদ এই ফাঁদে পড়বেন না। এটা বিজেপির ফাঁদ। আমরা কেউ ইচ্ছাকৃতভাবে কেউ না বুঝেই ফাঁদে পড়ে যাচ্ছি। বিজেপি চাইছে ওয়াকাফ বাঁচানোর জন্য তকবীর দিয়ে আন্দোলন হোক। যখনই আপনি তকবীর দেবেন, আপনি আপনার পাশে হিন্দু ভাইকে পাবেন। এ ভাই বলুন, আদিবাসী ভাইকে পাবেন, দলিত ভাইকে পাবেন। বলবো ওটা ধর্মীয় ব্যাপার, ওরা বুঝে নি। এটা তো বিজেপি চাইছে। সেই ফাঁদে আপনি পা দেবেন কেন? সংবিধান রক্ষা করতে এসেছি আমরা। সংবিধান রক্ষার জন্য কি হবে? হিন্দুস্তান জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদের নারা দিয়ে তকবীর কার হবে? ভারতের দেশের তকবীর হবে। দেশের সংবিধানের নামে জয়ধ্বনি দিয়ে বিজেপিকে কাঁপিয়ে দিতে হবে। বিজেপির কল্যাণে ভয় পাইয়ে দিতে হবে। কল্যাণে ভয় ঢুকিয়ে কৃষকরা যেমন লাগাতার আন্দোলন শান্তিপূর্ণ করেছে, আপনাকে আমাকে শান্তিপূর্ণ আন্দোলন করে বিজেপিকে প্রত্যাহার, আইনকে প্রত্যাহার করতে বাধ্য করতে হবে। পারবেন তো ভাই? সাথ দেবেন? আপনাদের জানিয়ে রাখি, আপনাদের মমতাময়ী সরকারের কাছে আমাদের কেউ একজন একটা ডিমান্ড, কিছুই ডিমান্ড নয়, ক্যালকাটা পুলিশকে চিঠি করেছিল কলকাতা ধর্মতলার আশপাশে একটা অবস্থান বিক্ষোভ করব শান্তিপূর্ণ ওয়াকাফের বিরুদ্ধে। কলকাতা পুলিশ কিন্তু দেয়নি। বুঝতে পারছেন? আপনি ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করবেন তো অবস্থান বিক্ষোভ করবেন, তাও কলকাতা পুলিশ দেয়নি। মানে বুঝতে পারছেন মমতা ব্যানার্জি আপনার কতটা চাইছে। আপনাকে বলছে আমি আছি, সব চিন্তা নেই, ভালো কথা। একটাও গভর্নমেন্ট অর্ডার, কোনো জিও বলে গভর্নমেন্ট অর্ডার বা নোটিফিকেশন কিছু দিয়েছে? হ্যাঁ দিয়েছে ভাই। তাহলে কি প্রমাণ আছে? আর বিধানসভা থেকে যদি আবার বিল পাস করিয়ে নেয়, ওই রেকর্ডটা পরে যেই সরকারি আসুক না কেন অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। তা আপনাদের বলবো, কেন এরা ওয়াকাফ নিয়ে সিরিয়াস নাই বলুন তো? কারণ আছে, এরাই তো ওয়াকাফ সম্পত্তি খেয়ে বসে আছে। বুঝতে পারছেন?
এই তো খেয়ে বসে আছে। বিধানসভায় মন্ত্রী, আমি বিধানসভার মধ্যে বলেছি, শুধু এখানে বলছি না, এই যে রেকর্ড হচ্ছে, এই রেকর্ড একটা মমতা ব্যানার্জিদের কাছে যাবে, একটা মোদির কাছে যাবে। কার মোবাইল থেকে যাবে বলতে পারবো না, যাবে আমি জানি। তাই ভুল বললে আমাকে ছেড়ে দেবে এরা মনে করছেন? সামান্য একটা পুলিশকে দালাল বলেছিলাম বলে আমার নামে মিথ্যা মামলা দিল। আর শুভেন্দু অধিকারী পুলিশকে গালাগালি দিয়ে দিচ্ছে। শুভেন্দু অধিকারীতে যে টিম যাচ্ছিল সেখান থেকে পুলিশকে খালিস্তানি বলে স্লোগান দিয়ে দিচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার। আমাদের শিখ পাঞ্জাবি পুলিশের নামে খালিস্তানি বলে দেখে দিচ্ছে, তার বিরুদ্ধে অ্যাকশন নাই। একটা দালাল পুলিশকে আমি দালাল বলেছি বলে আমাকে নোটিশ পাঠিয়েছে, আমার নামে মামলা করে দিয়েছে। তাহলে আমাকে ছেড়ে দেবে? এরা কবরস্থানের উপরে ছাড়েনি। কবরস্থানের জায়গাতে, টিপু সুলতানদের কবরস্থানের জায়গাতে এরা প্রমোটিং করেছে। কলকাতায় দামি দামি জায়গা তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে এমএলএ মন্ত্রী এমপিরা দখল করে রেখে দিয়েছে। সে কি ছাড়বো নাকি? আইনটা প্রত্যাহার করাই না, তারপরে আইনের মাধ্যমে গলায় আঙুল ঢুকিয়ে ওই জায়গাগুলো বার করব। আইনের মাধ্যমে। ওই জন্যই তো ভয় পাচ্ছে, ওই জন্য যা দিল্লিতে চায়। দিল্লিতেও করবো আন্দোলন, ঢোলাতেও করব, দেগঙ্গাতেও করব, সাগরেও করব, কুলপিতেও করব, ওন্দাতেও করব, বাঁকুড়াতেও করব, বিষ্ণুপুরেও করব, প্রয়োজনে কলকাতায় কালীঘাটে করব, পশ্চিম বাংলার অলিতে গলিতে আন্দোলন করব। কারো পারে তো রুখে দেখা। আর আপনারা দেখে রাখুন কারা আন্দোলনটা রুখার চেষ্টা করছে। আর যদি মনে করেন এখন হচ্ছে আর ভোটের সময় নাকে কান্না কাঁদবো, যাকে ইচ্ছা ভোট দেবেন। শুধু অনুরোধ এটাই, যে আপনার বিপদে আপনার পাশে দাঁড়ায়নি, ভোটের সময় যেন তার কাছে তার বোতামে আপনারা হাত দেবেন না। এটা আমার অনুরোধ, আর কিছুই নয়। আমাকে ভোট দিতে হবে, আইএসএফ কে ভোট দিতে হবে, এই জোর জবরদস্তি নয়। কিন্তু যে আপনার বিপদে আপনার পাশে দাঁড়ালো না 2026 সালে, সেই বোতামে যদি হাত দেন, আপনার থেকে খারাপ মানুষ মনে আর পৃথিবীতে কেউ থাকবে না। হবে তো ভাই? সেই বোতামটা আপনাদের জন্য বর্জন করতে হবে। আমি বলছি একবার সারা রাজ্যে বর্জন করে দেখুন, তাহলে আর ওই রকম ভাবে বলতো না ওয়াকাফ নিয়ে গুলোগুলি। এটা বলতে পারতেন তিনি আমাদের অভিভাবিকা, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখো, ওয়াকাফ নিয়ে আন্দোলন করলে জানো না কোনো জায়গায় হিংসা হয়, হিংসা হলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। একজন অভিভাবিকার এটা বলা দরকার। আমিও তো আমাদের ছেলেদের বলি যে মিটিং মিছিল করছো, উল্টো পাল্টা না স্লোগান হয়, যদি উল্টো পাল্টা স্লোগান দিয়েছো তোমাদের কিন্তু আমি ছাড়বো না, বলি না? আমাদের জেলা প্রেসিডেন্ট তোমাদেরকে বলে দেয় না এই করতে হবে সেই করতে হবে, ভুল হলে কিন্তু ছাড়বো না। জেলার অভিভাবক হিসাবে তোমাদের নির্দেশনা দেয়। আর আমাদের রাজ্যের তিনি অভিভাবিকা, তিনি তো বলতে পারতেন, এটাও তো বলতে পারতেন যে আমি নেতৃত্ব দেবো, সারা রাজ্যের মানুষ চলো ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করব। তবে এটা হবে। দাঁড়ান, ক্যাকা ছিচির সময় মনে আছে তো? সবাইকে মামলা টামলা দিয়ে ঘরে ঢুকিয়ে দিল, উনি একটু হেঁটে নিয়ে ক্যাকা ছিচি করেছিল। লোক দেখানো একটা করবে, যে কথা কালকে বলে ফেলেছে। আমার কাছে প্রচুর ফোন এসেছে যারা তৃণমূলের হেভিওয়েট নেতা, ইভেন এমএলএ পর্যন্ত। কালকে ফোন এসেছে আমার কাছে, বিশ্বাস করুন, নামগুলো বলতে পারবো না, কারণ বিশ্বাস আমি নষ্ট করতে পারবো না। ফেস টাইমে, হোয়াটসঅ্যাপ কলে ফোন এসেছে, নওশাদ ভাই আমরা জানতাম একটা লটর পটর আছে, মানে বিজেপির সাথে মিলেমিশে চলে, তবে এত নোংরা ভাবে বিজেপির সাথে তৃণমূল মিশে আমরা তৃণমূল করে জানতে পারলাম না। বুঝতে পারছেন? ঘুম ভাঙছে তৃণমূলের নেতা, তারা ঘুম ভাঙছে। তো কালকে যে কথা বলেছে সত্যি আমি ব্যথিত। বিশ্বাস করুন, আমি রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জির চরম বিরোধী, আপনারা জানেন। কিন্তু মমতা ব্যানার্জির যে মুসলিম সম্প্রদায় সম্পর্কে কি ধারণা, আমি একবার এত খারাপ ধারণা আমি কিন্তু কোনোদিন ভাবিনি। তাই এবার মুসলিম সম্প্রদায়ের মানুষরা জবাব দেবেন, আগামী দিনে জবাব দেওয়ার যখন সময় আসবে দেবেন। আপনি যাকে ভিভিআইপি বানিয়েছেন, যার মুখের দিকে তাকিয়ে আছেন উনি আমার জন্য কিছু করবে, সেই আপনাকে ডুবাচ্ছে। তাহলে ওর পরিবর্তে রিপ্লেস করতে হবে, অন্য কাউকে বসান, সে কি করে দেখেন, নাহলে আবার পাঠিয়ে দেবেন। 34 বছর বসে রেখেছিলেন, তার আগে 25 বছর রেখেছিলেন, এবার অন্য কাউকে একজনকে সুযোগ দেন, সে আপনার কি করছে দেখুন, তে করে দেবেন। আর সত্যি বলছি, পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়রা চাইলেই মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে দিতে পারে যে কাউকে। বুঝতে পারছেন? এত পাওয়ার মুসলিম সম্প্রদায়ের আছে পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের এত পাওয়ার আছে, তারা চাইলেই মুখ্যমন্ত্রীর গদি থেকে যে কাউকে সরিয়ে দিতে পারে। এবার একবার চেষ্টা করে দেখুন,
নিশ্চিতভাবে আমরা বিজেপির কোনোদিন সাপোর্ট করি না আর করবো না। আমি আপনাদের বলছি, তৃণমূলকে হারালে বিজেপি বাংলা থেকে গায়েব হয়ে যাবে। বিজেপি বলে কিছু আছে? এই রাতারাতি বিজেপির পতাকাগুলো কারা বানছে খোঁজ নিয়ে দেখুন তো, কারা? যারা জোড়া ফুলে ঘুরে তারাই বড় ফুলের পতাকা লাগিয়ে আপনাকে ভয় দেখানোর জন্য বানছে। ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ওয়াকফ নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রয়োজনে আমাদেরকে দিল্লি যেতে হবে। যাবেন তো ভাই? প্রয়োজনে দিল্লি যাবো আন্দোলন করতে। তবে আগে রাজ্যের বিভিন্ন অলিত গলিতে আন্দোলনটা চলুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা শুধু কাগজ দেখাচ্ছি, এই দেখুন, পশ্চিম বাংলা, এটা 2019 সালের এটা পেপারের একটা কাটিং। ওয়াকফ সম্পত্তির ওপরে মদের ফ্যাক্টরি, মদের দোকান, বুঝতে পারছেন? কলকাতার মতো জায়গাতে। কার আমলে এটা? যিনি এখন আন্দোলন করার জন্য দিল্লি যাওয়ার নিদান দিচ্ছেন তার আমলে। বুঝতে পেরেছেন তো কেন আপনাকে দিল্লি যাওয়ার কথা বলছে? আস্তে আস্তে বাড়ি যান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, নিরপেক্ষতা বজায় রেখে, মাস্টার একটা গাড়িতে দিয়ে দেবে, একটা কাগজ না পড়ে যায়। নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। প্রয়োজনে আপনাদের যত রকম সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি। আমি আশা করব 11 তারিখে নির্বাচন, আমার যে ভাইরা এবং যে মা কন্টেস্ট করছে তারা জনগণের উদ্দেশ্যে বলবো, অভিভাবকদের আপনাদের মূল্যবান ভোট দিয়ে 2 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরে, 8 নম্বরে, 9 নম্বরে এবং 12 নম্বরে আমাদের